শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। হরমুজ প্রণালী খুলে দিতে আরও 24 ঘন্টা সময় বাড়ালেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই জলপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $113.43। দেশে পাম্পগুলোতে পরিবহনের দীর্ঘ অপেক্ষা, জামালপুরে বিক্ষোভ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, নতুন ধরনের সম্পর্ক গড়ে তোলার প্রত্যয়। ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে, ইউটিলাইজ করে একটা গুডউইল জেস্চার দেখানো এবং তাদেরকে থ্যাংক করা। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও 3 শিশুর মৃত্যু। প্রকোপ রুখতে দ্বিতীয় দিনের মতো 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আমরা বাবা মারা অনেকটা হতাশাগ্রস্তর মতো হয়ে পড়ছি আর কি, টেনশনের মধ্যে পড়ে গেছি। তো এই জন্য বাচ্চাকে নিয়ে আসছি যে একটা হামের এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য। সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে আজ। 5টি আলোচ্য সূচি রেখে নির্বাচন ভবনে চলছে কমিশনের সভা। মিরেশ্বরায়ে দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্টে বেড়ে উঠেছে শতাধিক প্রজাতির গাছ ও লতাগুল্ম। অল্প দিনে এটি রূপ নেবে শতবর্ষী বনের। মিয়াওয়াকি কনসেপ্টটা হচ্ছে লতাগুল্ম বৃক্ষ সবকিছুরই একটা অভয়ারণ্য এখানে থাকবে। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় অন্তত 34 জনের প্রাণ গেছে, এর মধ্যে কমপক্ষে 6 জন শিশু। শুধুমাত্র রাজধানী তেহরানেই 23 জনের প্রাণ গেছে। কুম শহরের একটি আবাসিক এলাকায় হামলায় 5 জন নিহত হয়েছেন। এছাড়াও দক্ষিণাঞ্চলের বন্দর ই লেনগে শহরে 6 জনের মৃত্যু হয়েছে। মধ্যাঞ্চলে হামলায় এয়ার ডিফেন্স একাডেমির কমান্ডার মাসুদ জেয়ার নিহত হয়েছেন। যৌথ বাহিনীর হামলায় তৃতীয়বারের মতো আক্রান্ত আহবাজ শহীদ সুলাইমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরের আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। নিখোঁজ 4 জন, আহত বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরাতে উদ্ধার কাজ চলছে এবং উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। টার্গেট করা হচ্ছে বিদ্যুৎ স্থাপনা, জ্বালানি প্ল্যান্ট, পানি শোধনাগার। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে হামলার শিকার হয়েছে ইসরায়েলের একটি জাহাজ। হরমুজ প্রণালী খুলে দিতে কোনো হুমকি ধামকিতে কাজ না হওয়ায় এবার ইরানের উদ্দেশ্যে রীতিমতো গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ব্যবহার করেছেন অকথ্য শব্দ। একই সাথে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটামের সময়সীমা বাড়িয়েছেন আরও 24 ঘন্টা। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরকে পরিণত হবে ইরান, আবারও এই হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া 10 দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। এরই মধ্যে আবার নতুন ডেডলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানালেন মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টা ইরানের শেষ সময়, অর্থাৎ তেহরানের জন্য বুধবার মধ্যরাত। এরই মধ্যে আবার ট্রুথ সোশ্যালে অকথ্য গালিগালাজে পূর্ণ আরেকটি পোস্ট দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সবকিছু উড়িয়ে দেয়া হবে। যেভাবে 1 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আসছে ইরান, এবারও জানালো তেমনই প্রতিক্রিয়া। এক টুইট বার্তায় আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, আর কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। পারস্য উপসাগরে নতুন বন্দোবস্তের প্রস্তুতির কথাও জানিয়েছে আইআরজিসির নেভি। For the past 48 years, ইরানের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো ভয়াবহ আগ্রাসনের শিকার হবে। ট্রাম্পের হুমকির জবাবে এমন পাল্টা হুমকি দিয়েছে তেহরান। in case Iran's infrastructure
ইরানের অবকাঠামোয় হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত একই ধরনের স্থাপনায় আক্রমণের মধ্যে দিয়ে জবাব দেওয়া হবে। ৪৮ বছর ধরে মার্কিন প্রশাসন ইরানকে হুমকি দিলেও আমরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছি। নিজেদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইরানের মানুষ। কেবল ৩৭ দিন ধরে নয়, ৫ দশক ধরে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত আমরা। সেনারা দেখিয়ে দিয়েছে শত্রুপক্ষ আরেকটি ভুল হিসাব করেছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী ঘিরে আটকা পড়ে আছে কয়েক হাজার জাহাজ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে আলোচনা করছে মধ্যস্থতাকারীরা। রোববার এমন তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের সূত্রে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হয়, ২ ধাপের যুদ্ধবিরতি কাঠামো নিয়ে আলোচনা চলছে। সাময়িক এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে উন্মুক্ত হতে পারে স্থায়ী যুদ্ধ বন্ধের পথ। হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের পরমাণু কর্মসূচির মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনা হতে পারে দ্বিতীয় ধাপে। মধ্যস্থতাকারীদের মধ্যে রয়েছে পাকিস্তান, মিশর, তুরস্কের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে সরাসরি যোগাযোগ করছেন তারা। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অব্যাহত আছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২.২% বেড়েছে, যা প্রায় $২.৫। এর ফলে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $১১.৪৩। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়েছে $৩। এর ফলে এই তেল ব্যারেল প্রতি $১১৪.৫৭ লেনদেন হচ্ছে। জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি এখন চিরচেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ২-৩ লিটার তেল নিতে ৩-৪ ঘন্টা অপেক্ষা করতে হয় পাম্পগুলোর সামনে। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় অক্টেন নেই, এই সাইনবোর্ড টানানো থাকে। রাজধানীতে যেসব ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হতো, এখানেও রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। বেশিরভাগ পাম্পেই গাড়ির জন্য ২,০০০, মোটরসাইকেলের জন্য ৩ থেকে ৫০০ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন, সংকটের আসল কারণ প্যানিক বাইং। আর আগে যে বাইকার ২০০ টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও ১,০০০ টাকার তেল কিনছেন। এ কারণেই জ্বালানি তেলের সংকট প্রকট হচ্ছে। এক এক পাম্পে তো এক এক রকম দেয়, সব পাম্পে তো দেয় না। কোনো জায়গায় ৫০০ দেয়, কোনো জায়গায় ৬০০ দেয়, কোনো জায়গায় ২০০ দেয়। নর্মালি ভাবে আমার প্রতিদিন ৫০০ টাকার এরকম লাগে, ৫০০ টাকার হলে হয়ে যায়। তবে আনলিমিটেড দিলে ফুলই করতাম, কারণ যে একটা ঝামেলা তেল নিতে, সেক্ষেত্রে ফুল নিলে ৩-৪ দিন চলা যায়, কিন্তু ফুল তো দিচ্ছে না। আমি আমার চাহিদা অনুযায়ী তেলও পাইতাছি না আর টিপও মারতে পারতাছি না, যার কারণে ইনকাম অনেক কম। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুলতা এমন আছে, ধরুন কেউ ট্যাঙ্কে ৫০০ টাকা তেল যায় না, অনেকে ২০০ টাকা, মানে তারাও লাইনে গাড়ায়। আজকের পাম্প পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী হুমায়ুন রশিদ, অপেক্ষা করছেন আমাদের জন্য। হুমায়ুন, আপনি এখন কোন ফিলিং স্টেশনের সামনে আছেন এবং জ্বালানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা পরিবহনের চাপ কেমন দেখছেন? গ্রাহক, পাম্প মালিকরা কি বলছেন তাও জানতে চাই। শুনতে পাচ্ছেন? আমার মনে হয় সহকর্মী হুমায়ুন আমাকে শুনতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি সংযোগটি আরেকবার স্থাপন করবার। আমরা দেখতে পাচ্ছি খিলক্ষেত এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে আছেন জীবন। এবং দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের জন্য যে পরিবহনের দীর্ঘ সারি, সেটি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রতিনিয়ত এই চিত্রই দেখা যাচ্ছে। এবং প্যানিক বাইং এর জন্য হয়তো এরকম সংকট, এমনটি বলছেন পাম্প মালিক এবং সংশ্লিষ্ট যারা আছেন। কারণ এর আগেও আমরা যেমনটি দেখেছি যে জ্বালানি আগে যারা সংগ্রহ করতো, হয়তো ২-৩০০ টাকার জ্বালানি সংগ্রহ করতো, বিশেষ করে যারা বাইক চালান, কিন্তু তারাও এখন মনে করছেন পরবর্তীতে পাবেন। নাটোরের কি চিত্র?
বৃষ্টি, আমি এখন রয়েছি নাটোর শহরের হাফরাস্তা এলাকায়। এই এলাকায় এসে যে বিষয়টি দেখলাম যে তেল পাম্পে তেল নেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় জমেছে এবং বিশেষ করে বাইকাররা তাদের বাইকে তেল নেওয়ার জন্য খুবই হট্টগোল করছেন। এখানে তেল দেওয়ার সময়সীমা করেছে আসলে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং জেলা প্রশাসন থেকে যে বিষয়টি বলা হয়েছে যে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন ছাড়া তেল দেওয়া নিষেধ এবং জার্কিন এবং বোতলে তেল দেওয়া একেবারেই নিষেধ। কিন্তু এই নির্দেশনা কিন্তু পাম্পের যে কর্মচারী রয়েছে তারা বাস্তবায়ন করতে পারছেন না। দীর্ঘ লাইন ধরে 1 থেকে 2 কিলোমিটার লাইন আমরা দেখছি এবং তীব্র রোদ উপেক্ষা করে মানুষ কিন্তু একেবারে উত্তেজিত হয়ে পড়ছে। প্রতি মুহূর্তেই পাম্প কর্মীদের সাথে তাদের বাকবিতণ্ডা হচ্ছে। অপরদিকে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তেলের অভাবে কিন্তু তারা আসলে জমিতে সেচ দিতে পারছেন না। আর যে কথাটি বললাম যে বিভিন্ন পাম্পে কিন্তু এই গ্রাহকদের সাথে পাম্প কর্মচারীদের হট্টগোল হচ্ছে। যেই পাম্পে রয়েছে আমরা নাটোর পেট্রোলিয়াম এজেন্সি, সেখানে কয়েকদিন আগে আসলে পাম্প কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে বোতলে তেল না দেওয়ার জন্য। অন্য পাম্পগুলোতে হট্টগোল বিরাজ করছে। একেবারেই খুবই অস্থিতিশীল অবস্থায় তেল নিয়ে চারদিকে যেমন হাহাকার এবং তেল যেন একেবারে সোনার হরিণ হিসাবে ধরা দিয়েছে। এখানে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরাদ হোসেনকে দেখতে পাচ্ছি যে ফরাদ হোসেন কিন্তু এই ঘটনাস্থল তদারকি করছেন। ঘটনাস্থলে এসে তারা গ্রাহকদের বিভিন্ন সময় বোঝানোর চেষ্টা করছেন। গ্রাহকরা বলছেন যে দীর্ঘ লাইন পরেও যে এখন 1টার সময় এসে তেল দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এখন 1টা পার হয়ে গিয়েছে কিন্তু গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে কিন্তু এখনও তেল দেওয়া অব্যাহত রয়েছে। নাটোরে যে বেশ কয়েকটি পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে আমরা একই অবস্থা দেখেছি যে এই তেল নিয়ে অস্থিরতা, হট্টগোল, বাকবিতণ্ডা, একেবারে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু এই তেল বেচা কিনা হচ্ছে। এবং এখানে পাম্প কর্মচারী বলছেন যে জীবনে যে চাকরি করতে এসে তারা যে ভোগান্তিতে পড়েছেন সেই ভোগান্তি আসলে একেবারেই ভোগান্তিতে তাদের অস্থিতিশীল অবস্থায়। এখন তারা যে কথাটি বলছেন যে আসলে পর্যাপ্ত তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু এই অস্থিরতা বিরাজ করবে। বৃষ্টি, দেখছিলাম মোটামুটি একই চিত্র সব জায়গায়। ধন্যবাদ নাজমুল, আপনি আমাদেরকে নাটোরের ফিলিং স্টেশনের খবর এবং জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন। আমরা এ পর্যায়ে আরও একবার ফিরতে চাই রাজধানীতে। কিছুক্ষণ আগে আমার সহকর্মী হুমায়ুন রশিদের সাথে আমরা সংযোগ স্থাপন করবার চেষ্টা করছিলাম। দেখি তিনি এবার শুনতে পাচ্ছেন কিনা। খিলক্ষেত এলাকায় আছেন তিনি। হুমায়ুন, এবার যদি আপনি আমাকে শুনতে পেয়ে থাকেন একটু জানাবেন। আমরা একটু আগেই নাটোর থেকে ঘুরে আসলাম, দেখলাম যে সারা বাংলাদেশের ফিলিং স্টেশনের সামনের যেই চিত্র, অর্থাৎ পরিবহনের দীর্ঘ লাইন এবং জ্বালানি না পাওয়ার যে অভিযোগ, সেটি দেখা যাচ্ছে। জামালপুরে জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোটরসাইকেল চালকরা। সকাল 7:30টার দিকে ইসলামপুরের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। স্থানীয়রা জানান ঝর্ণা ফিলিং স্টেশন জ্বালানি তেল দিবে এমন খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে এবং এই খবর পেয়ে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো জ্বালানি সরবরাহ না করায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে সকাল 9টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সকালে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌঁছে দেন ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশ ভারতের সাথে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা। আর এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনার বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন। তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত, তবে বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আর এদিকে ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে আগামীকাল মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এ সময় তারা ভারতের সৌজন্য সফরও করবেন। ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাহেব আসছিলেন ইউটিলাইজ করে একটা গুডউইল জেস্টার দেখানো এবং তাদেরকে থ্যাংক করা।
ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এফবিসিসিআই এর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করেন। এ সময় তারা ডলার সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখার তাগিদ দেন। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করতে হবে। সংকটময় পরিস্থিতি তুলে ধরে ব্যবসায়ী নেতারা ক্ষতিগ্রস্ত শিল্পে সহজ শর্তে ঋণ ও পুনর্তফসিল সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন। বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো, উৎপাদন খাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন। রেমিটেন্স প্রবাহ বাড়াতে প্রণোদনার তাগিদ দেন ব্যবসায়ীরা। আর কাজের ক্ষেত্র বাড়াতে নারী উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা দেওয়ার আহ্বান জানান। ব্যাংকিং সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠনের বিষয়ে উঠে আসে বৈঠকে এবং সিঙ্গল বরোয়ার লিমিট 15 থেকে 25% করার প্রস্তাবও দেওয়া হয়। প্রতিনিয়ত হামে আক্রান্ত রোগী বাড়ছে ঢাকার হাসপাতালে। এর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে দেশের নানা প্রান্ত থেকে রোগীদের ঢাকা ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে পাঠানো হচ্ছে। শনি সকালে হাসপাতাল থেকে জানা যায়, গেল 24 ঘন্টায় আরও 52 জন নতুন রোগী ভর্তি হয়েছে। মোট চিকিৎসা নেওয়া শিশুর সংখ্যা 257 জন। এদের মধ্যে 44 জন শিশু আইসিইউতে আছে। অভিভাবকরা বলছেন, তীব্র জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে প্রাথমিকভাবে তারা এলাকাতেই চিকিৎসা দিয়েছেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানান, 3 থেকে 6 মাস বয়সী শিশুর সংখ্যাই বেশি। হামের উপসর্গ দেখা দেয়া মাত্রই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা। হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলে 2 জন, বেসরকারি সিডিএম হাসপাতালে 1 শিশু মারা গেছে। এ নিয়ে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 48 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 5 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। এছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত, তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3 মে থেকে দেশ জুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানানো হয়েছে। নতুন সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভা চলছে সচিবালয়ে। এজেন্ডায় 17টি প্রকল্প, আর বাস্তবায়নে খরচ হতে পারে 11,500 কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প 9টি। এবার রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের বদলে একনেক সভা আয়োজন করা হয়েছে সচিবালয়ে। 24 সদস্য বিশিষ্ট একনেকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা কমিশন জানায়, করতোয়া নদী পুনরুদ্ধারে 1100 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় 1,500 কোটি টাকা। আর সীমান্ত সড়ক নির্মাণের জন্য প্রস্তাব রয়েছে 3650 কোটি টাকার। এর বাইরে রাজধানীতে পানি সরবরাহ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে আজ। নির্বাচন ভবনে প্রাসঙ্গিক বিষয় নিয়ে সভা চলছে। রাজধানীর আগারগাঁয় নির্বাচন ভবনে কমিশনের 11তম সভায় মোট 5টি আলোচ্য সূচি রাখা হয়েছে, যার মধ্যে গুরুত্ব পাবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণ বিষয়ে
রিটার্নিং অফিসারদের জানানো হবে। 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া ও শেরপুরের 2টি আসনের উপনির্বাচন নিয়েও সভায় আলোচনা করবে কমিশন। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন পূর্ববর্তী কিছু মামলা এবং পরবর্তী সময়ের দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিত করা হবে। আলোচনা হবে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ বিষয়ে প্রণীত নীতিমালা নিয়ে। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে একনেকের প্রথম সভা আজ সচিবালয়ে চলছে এবং এই সভায় আজ এজেন্ডায় রয়েছে 17টি প্রকল্প। এ বিষয়ে আমাদের সহকর্মী তানভীর মৌসুম খোঁজ খবর রাখছেন। তানভীর অপেক্ষাও করছেন আমাদের জন্য। তানভীর, বৈঠকের বিষয়ে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, বৈঠক তো 11টায় শুরু হয়েছে এবং 11টায় শুরু হওয়ার পর বৈঠক এখনো চলমান এবং এখানে এই যে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং সেখান থেকে পরবর্তীতে যে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন, সেই নির্বাচনের তফসিলের ব্যাপারেও আজ ঘোষণা আসতে পারে। সেটি যেরকম রয়েছে, তবে শুধু যে এই একটি বিষয় নিয়ে এই সভাটি চলছে তা কিন্তু নয়। সভায় আজকে বেশ কিছু আলোচ্য বিষয় রয়েছে এবং আলোচ্য সূচির মধ্যে আছে ইভিএম মেশিন বা ভোট কাউন্টিং মেশিন যে পদ্ধতি বা সেখানে রাখার ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত, কি করা হবে না হবে, এটির ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আলোচনা হবে। এছাড়া যে দুটি উপনির্বাচন রয়েছে, শেরপুর 3 বগুড়া 6, সেই দুই আসনের যে উপনির্বাচন, সেখানকার যে রিটার্নিং কর্মকর্তারা, সেই রিটার্নিং কর্মকর্তাদেরকে নির্বাচনের সামগ্রী সংরক্ষণ করা, সে বিষয়ে অবহিতকরণ এবং পর্যাপ্ত যে নির্দেশনাগুলো, প্রয়োজনীয় যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো দেওয়া, এই বিষয়গুলো যেরকম থাকবে। এছাড়া আরও কিছু বিষয় এখানে থাকবে এই নির্বাচনগুলোকে নিয়ে এবং একই সাথে রিটার্নিং কর্মকর্তাদের করণীয়, সে বিষয়গুলোও থাকবে এবং এর মাধ্যমেই আসলে পরবর্তীতে যে এই সামনে ধাপে ধাপে যে এই নির্বাচনগুলো রয়েছে এবং এই যে নির্বাচনগুলো যেগুলো করার যে বাধ্যবাধকতা রয়েছে, সে বিষয়গুলো কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনের গ্যাজেট প্রকাশ হওয়ার পর সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই এই নির্বাচনটি, এই সংরক্ষিত নারী আসনের নির্বাচনটিকে আয়োজন করতে হয়, সেই বাধ্যবাধকতা কিন্তু ইসির থাকে। আমরা নির্বাচন ভবনের আজকে যে প্রাসঙ্গিক বিষয় নিয়ে বৈঠকটি চলছে সেটির বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। ধন্যবাদ তানভীর। আমরা এবার যাব আরেকজন সহকর্মী আরিফুর রহমান সবুজ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, কারণ একনেকের যে প্রথম বৈঠকটি সেটি আজ অনুষ্ঠিত হচ্ছে এবং সে বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। কি আপডেট আছে এই বিষয়ে সবুজ, একটু বিস্তারিত জানাবেন। আপনি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। আমাদের যতটুকু ধারণা, বৈঠকটি প্রায় শেষের দিকে 11টার দিকে শুরু হয়েছিল এবং এই বৈঠকটি মূলত পরিকল্পনা কমিশনে হয়ে থাকে, যেহেতু সরকারের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ের একটি বিষয় জোর দেওয়া হচ্ছে। সে কারণে পরিকল্পনা কমিশনে এই একনেকের যারা সদস্য রয়েছেন তাদেরকে যেন সেখানে গিয়ে মিটিংটি করতে না হয়, সে কারণেই মূলত আজকে সচিবালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং 11টার দিকে শুরু হয়। 17টি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে এবং সেই 17টি প্রকল্প নিয়ে আলাপ আলোচনার পর আসলে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমরা যতটুকু ধারণা করছি যে মূলত এই যে 17টি প্রকল্প প্রায় 11,500 কোটি টাকার এই প্রকল্পগুলো এবং এই প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পানি, জলবায়ু, নদী, এই সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় রয়েছে এবং 17টি প্রকল্পের মধ্যে 9টি নতুন প্রকল্প, বাকিগুলো মূলত সংশোধন বা অন্যান্য বিষয় রয়েছে। মূলত আমরা যেটি বলছিলাম যে প্রকল্পটি মূলত এই শেষ হওয়ার কথা, যেহেতু 11টার দিকে শেষ হয়েছে এবং আমরা জানতে পারছি যে যেহেতু মন্ত্রণালয়ের বা একনেকের যারা সদস্য তারা এই বৈঠক থেকে বের হচ্ছে, সেই হিসাবে ধারণা করতে পারি যে বৈঠকটি শেষ হয়েছে এবং এরপরেই মূলত বৈঠকে কি সিদ্ধান্ত হলো, যেই 17টি প্রকল্প পর্যালোচনা করার কথা ছিল, সেই প্রকল্পগুলো মূলত কি সিদ্ধান্ত হয়েছে, পাশ হয়েছে কিনা সেটি নিয়ে হয়তো বলার কথা রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, তিনি বের হয়ে গেলেন এবং তিনি জানালেন যে দলের যে স্থানীয় সরকার মন্ত্রী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
তিনি হয়তো ব্রিফ করবেন। এইরকম বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি জানালেন। হয়তো কিছুক্ষণের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বের হবেন, যিনি এই একনেক যে একনেক কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি হয়তো গণমাধ্যমের উদ্দেশ্যে বলবেন। এবং এরপরে অর্থাৎ এই যে বৈঠকটি একনেকের বৈঠকটি, এই একনেকের বৈঠক ব্রিফিংটি খুব সম্ভবত শুরু হবে কিছুক্ষণের মধ্যেই সবুজ, তখন আবারও আপনার মাধ্যমে দর্শকদের আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে শুনছিলাম আপনার মাধ্যমে। ভোলা বরিশাল নৌপথে দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম স্পিড বোট সার্ভিস, কিন্তু পেট্রোল সংকটে এই সেবাটি অনিশ্চিত হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও সাধারণ যাত্রীরা। আয় বন্ধ হয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মালিক শ্রমিকদের। ভোলা বরিশাল নৌপথের যাতায়াতকে সহজ করতে 2004 সালে বেদুরিয়া লঞ্চঘাট থেকে চালু করা হয় স্পিডবোট সার্ভিস। লঞ্চে যেখানে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা, সেখানে স্পিডবোটে গন্তব্যে পৌঁছানো যায় মাত্র 40 মিনিটেই। সময়ের সাশ্রয়ের কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা। বর্তমানে প্রতিদিন এই রুটে শতাধিক স্পিডবোট চলাচল করে, যা রোগী ও সাধারণ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভরসা। ওই পারে যাওয়ার জন্য আমাদের লঞ্চে দেখা যায় যেখানে 2.5 থেকে 3 ঘন্টা যায়। আমাদের রুগী দ্রুত পৌঁছাতে, সেজন্য আমরা স্প্রিং বোটটা ব্যবহার করতাম। মার্কেটিংয়ে চাকরি করে আমাদের প্রত্যেকটা মিনিটের ভ্যালু আছে, যার জন্য আমরা স্পিড বোটে বরিশালে যাতায়াত করি। তবে সম্প্রতি জ্বালানি তেল সংকটে বিপর্যয় হয়ে পড়েছে পুরো ব্যবস্থা। ভেদুরিয়া ঘাটে থাকা 105টি স্পিডবোটের মধ্যে বন্ধ অর্ধেকেরও বেশি। ফলে ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বোট পাচ্ছেন না যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। আগে আমরা এখানে এসে কন্টিনিউ বোট পাইতাম, এখন কন্টিনিউ বোট পাওয়া যায় না। যাত্রী না বসে রেখা তারা পেট্রোল আনতে যায়, যাত্রী অনেক ভোগান্তিতে থাকে। বর্তমানে তেল সংকটের কারণে আমরা ঠিকঠাক চলাচল করতে পারতেছি না। সরকারের মধ্যে আমাদের একটা দাবি যে এই প্রতিদিন চলাচল করতে পারি, আমাদের সবার সুবিধা হয়। অন্যদিকে বোট বন্ধ থাকায় আয় রোজগার হারিয়ে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকরা। অনেকে হয়ে পড়েছেন কর্মহীন। সকাল ধরে তেলের জন্য ডিউটি যেতে পারতেছি না, বোট ঘাটে বাঁধা। 7-8 দিন বন্ধ, ঘাটে বাঁধা। আমার কামে রুজি নাই, চলতে ফিরতে অনেক কষ্ট। পর্যাপ্ত তেল না থাকায় আমরা মালিকরা এবং শ্রমিকরা অনেক ভোগান্তিতে আছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। তবে তিনি জানান, পেট্রোল সংকট নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ তার কাছে আসেনি। ভেদুরিয়া ঘাট থেকে বরিশালের লাহারহাট ও বরিশাল ঘাট, এই দুই রুটে প্রতিদিন হাজারো যাত্রী নদী পারাপার হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। একনেক সভা শেষে এই মুহূর্তে গণমাধ্যমে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি শুনবো। এর সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। তো এই 7টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে, এই আর কি। কয়টা পাস হয়েছে? কয়টা আমাদের পাস? না, এই 19টি যে প্রকল্পের কথা বললেন এগুলি কি অন্তর্বর্তী সরকারের আমলে? দুইটাই, বেশিরভাগ তো আগে নতুন অন্তর্বর্তী সরকার। আমরা না, নতুন এই সরকার তো আমরা কোনো প্রকল্প এখনো পর্যন্ত আনিনি। কারণ আমাদেরকে নতুন প্রকল্প যেগুলো আনতে হবে, আমাদের অনেক বিবেচনায় আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা। সেক্ষেত্রে কয়টা অনুমোদন পেলেন, কোন কোন প্রকল্পগুলো অনুমোদন দিয়েছে, এগুলো ওখান থেকে ডিটেইলস বলা হবে। গণমাধ্যমে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি দেখছিলেন আপনারা। আমরা এই মুহূর্তে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে যাচ্ছি। সেখানে সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন, কারণ আপনারা যেমনটি জানেন হামের উপসর্গ নিয়ে প্রতিনিয়তই রোগী ভর্তি হচ্ছে। এবং তাজনুর, আমরা যেমনটি জানলাম যে ঢাকার বাইরে যে সকল রোগীদের হামের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, তাদেরকেও এই হাসপাতালে পাঠানো হচ্ছে। তো সব মিলিয়ে চিত্র কেমন দেখছেন জানাবেন। চিত্রটি দেখানোর জন্যই আমি একেবারে টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছি, এবং টিকিট কাউন্টারের সামনের পরিস্থিতি আপনি খুব স্পষ্টভাবেই দেখতে পাবেন যে এখানে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে শুধুমাত্র হামের টিকিট দেওয়া হয়।
এবং সেখানে একটি নোটিশও লেখা আউটডোর ওপিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বর্তমানে শুধুমাত্র হামের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তার মানে এই হাসপাতালটি এই মুহূর্তে বাংলাদেশের বলা যায় একমাত্র হাসপাতাল যেটি এই যে হামের যে প্রাদুর্ভাব যেটি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সেই সারা দেশের মধ্যে এই হাসপাতালটিকে এই মুহূর্তে আসলে একেবারে আলাদা করে দেওয়া হয়েছে শুধুমাত্র হামের চিকিৎসা দেওয়ার জন্য। এবং একটু পরপর অর্থাৎ 5 থেকে 10 মিনিট পর নতুন রোগী আসছেন বিভিন্ন উপসর্গ নিয়ে। তারা এখান থেকে টিকিট সংগ্রহ করছেন। তার পরবর্তী সময় পাশেই ট্রায়াজ এরিয়াতে সেখানে চিকিৎসক রয়েছেন, ভেতরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করছেন। যদি মনে হয় যে এটি আসলে হামের লক্ষণ বা উপসর্গ কিংবা সত্যি সেই রোগী হামে আক্রান্ত, তারপরেই তাকে সেখানে আসলে ভর্তি করার সুযোগ দেওয়া হচ্ছে। যদিও এই মুহূর্তে এই হাসপাতালে 250-র উপরে রোগী ভর্তি রয়েছে, তবে এই হাসপাতালের সক্ষমতা আরও অনেক বেশি, আরও অনেক রোগী এখানে সংকুলন করা সম্ভব হবে, সেই প্রস্তুতি এই হাসপাতালের এরই মধ্যে রয়েছে। তবে আমরা একটু ব্যতিক্রম চিত্র দেখেছি যে অনেক বড় মানুষ অর্থাৎ বেশি বয়স্ক মানুষ, আমরা একজন 30 বছর বয়সী মানুষকেও দেখেছি যে তিনি আসলে হামের নানা রকম উপসর্গ, বিশেষ করে সারা শরীরে যে র্যাশগুলো দেখা যায় সেই রকম উপসর্গ নিয়ে তিনি এসেছেন এবং দেশের অনেক দূর থেকে এসেছেন। একটু আগেই এখানটাতে একজনের সাথে আমার কথা হচ্ছিল, এই মুহূর্তে টিকিট কাউন্টারে যিনি দাঁড়িয়ে আছেন তিনিও নরসিংদী থেকে এসেছেন। একটু আগেই ট্রায়াজ এরিয়াতে একজন অপেক্ষায় ছিলেন তার বাচ্চাকে নিয়ে, তিনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। সুতরাং এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই একই রোগের কিংবা একই রকমের লক্ষণ উপসর্গ নিয়ে শিশুদেরকে নিয়ে বড়রা এই হাসপাতালে আসছেন এবং সত্যিকার অর্থে পুরো পরিস্থিতি এক কথায় অবর্ণনীয়। শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি তাজনুর। দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট বা কৃত্রিম ঘন বন অবস্থিত চট্টগ্রামের মিরেশ্বরে। মাত্র 4400 বর্গফুট জায়গায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই বনে আছে 122 প্রজাতির গাছগাছালি, লতা গুল্ম। উদ্যোক্তারা বলছেন 4 বছর আগে পরীক্ষামূলকভাবে চালু করা নান্দনিক প্রকল্পটি সফল। কয়েক বছরের মধ্যে এটি রূপ নেবে শতবর্ষী বনের মতো। সরু মেঠো পথের দুধারে অসংখ্য গাছপালা, শুষ্ক মৌসুমে চারদিকে ঝরা পাতা। এসব ডালপাতা ডিঙিয়ে হাঁটলে চারপাশে শুধু ঘন জঙ্গল। প্রকৃতি যেন এখানে বেড়ে উঠছে নিজস্ব গতিতে। তুলসী থেকে কদম, বাঁশ থেকে বেত, লতাগুল্ম মিলিয়ে এই বনে রয়েছে 122 প্রজাতির গাছ, লতাগুল্ম। দেখে প্রাকৃতিক বনাঞ্চল মনে হলেও এটি আসলে মনুষ্য সৃষ্ট কৃত্রিম ঘনবন। মিরসরাইয়ের জোরারগঞ্জে প্রজেক্ট সোনা পাহাড়ে গড়ে তোলা বনটি পরিচিত মিয়াওয়াকি ফরেস্ট নামে। মূলত জাপানি উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিয়াওয়াকি উদ্ভাবিত বনায়ন কৌশল ব্যবহার করে তৈরি এই বন, যেটা সাধারণ বনের চেয়ে 10 গুণ দ্রুত বৃদ্ধি পায় এবং 30 গুণ ঘন হয়। আর তাই মাত্র 4 বছর বয়সী এই বন দেখলে মনে হয় 100 বছরের পুরনো। এমন কোনো বন মানুষের কমই উদ্যোগ আছে যেখানে পশু পাখি নিয়ে চিন্তা করা হয়, লতা গুল্মদের নিয়ে চিন্তা করা হয়। তো এই মিয়াওয়াকি কনসেপ্টটা হচ্ছে লতা গুল্ম বৃক্ষ সব কিছুরই একটা অভয়ারণ্য এখানে থাকবে আর কি। উপযুক্ত মাটি প্রস্তুতের পর উর্বরতা ও গুণাগুণ নিশ্চিত করতে জৈব সার হিসেবে গাছের গুঁড়ি, খড় ও লতাপাতা ব্যবহার করা হয়েছে। গাছের চারা সংগ্রহ করা হয়েছে পাহাড়ি বনাঞ্চল থেকে। ধানের কুড়া, সরিষার খোল থেকে শুরু করে বিভিন্ন প্রায় 30+ উপাদান মিক্স করে আমরা জৈব সার উৎপাদন করেছি এখানে। তারপরে কিছু কিছু মরা গাছের গুঁড়ি কেটে কেটে মাটির মধ্যে দেওয়া হয়েছে যেন সেখানে ময়েশ্চারটা সে ধরে রাখে এবং অন্য গাছগুলি যেন খাবার পায়। 4400 বর্গফুট জায়গা জুড়ে এই মিয়াওয়াকি ফরেস্টের উদ্যোক্তা আমজাদ হোসেন জাপান, নেদারল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশে এটিই প্রথম। সারা বিশ্বে এখন কার্বন নিঃসরণ এবং তা কিভাবে আমাদের গাছের মাধ্যমে আবার অ্যাটমসফিয়ার থেকে রিমুভ করা যায় সেই ব্যবস্থার জন্যই মিয়াওয়াকি ফরেস্টের আসলে উদ্ভব। চারদিকে ঝরা পাতা পড়ে আছে, মরা গাছের ডালপালাও। এই যে বন, সে বন এমনই হওয়া উচিত যেখানে সাধারণ মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। বন বেড়ে উঠবে তার নিজস্ব গতিতে, এমনই প্রত্যাশা উদ্ভিদ বিজ্ঞানী ও পরিবেশবিদদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, মিয়াওয়াকি ফরেস্ট, মিরসরাই, চট্টগ্রাম।
যমুনা টেলিভিশনের একযুগ পূর্তির অনুষ্ঠানকে আলোকিত করলেন ক্রীড়াঙ্গনের তারকা ব্যক্তিত্বরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, যমুনা তার কাছে একটা পরিবার, ভবিষ্যতেও আস্থা রাখতে চান প্রিয় টেলিভিশনের বস্তুনিষ্ঠ খবরে। আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর বাফুফের সভাপতি তাবিত আওয়ালও প্রশংসায় ভাসালেন যমুনাকে। ভালোবাসার যমুনা টেলিভিশন একযুগ পূর্তিতে অন্যরকম এক মিলন মেলা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এলেন সেই আয়োজনকে আরও বেশি রঙিন করতে। অনুষ্ঠানে অংশ নিয়ে আমিনুল হক জানালেন, যমুনা টেলিভিশন নিয়ে তার আস্থার কথা, শুভকামনা জানিয়েছেন ভবিষ্যতের জন্য। যমুনা টিভির সাথে আমার সম্পর্কটা অনেকটাই পারিবারিক। একযুগ যমুনা টিভি পার করেছে। যমুনা টিভির সকল কর্মকর্তা, কলাকুশলী যারা রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। যমুনা টিভিতে যখনই কোনো অসহায় বা কারো প্রয়োজনীয় কোনো বিষয়গুলো আমাকে আপনাদের মাধ্যমেই কেউ না কেউ আমাকে যখন পাঠান এবং মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়গুলো অবগত রয়েছেন, তার সাথে কথা বলেই আমি এই ধরনের মানুষগুলোর পাশে সবসময় দাঁড়াই। যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি, যমুনার সঙ্গে যমুনার স্পোর্টস ডিপার্টমেন্টও ক্রীড়াঙ্গনের নানা গল্প তুলে এনেছে এই স্ক্রিনে। এই একযুগ পূর্তির মুহূর্তে আমরা পেয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়ালকে। তার কাছ থেকে তার অনুভূতি জানবো। যমুনা টেলিভিশন একটা ভালোবাসার নাম হয়ে গেছে। আপনি যমুনা টেলিভিশনকে কিভাবে দেখেন, অনুভূতি কি একযুগ পূর্তি? যমুনা টেলিভিশনকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, আর আমি অভিনন্দন জানাচ্ছি সমস্ত কর্তৃপক্ষদেরকে যে টেলিভিশনটাকে যে একদম স্ক্র্যাচ থেকে 12 বছরের মাথায় এত জনপ্রিয়তা অর্জন করেছেন আপনারা। সত্যি কথা বলতে গেলে যে পৃথিবীতে আমরা এখন একটা বড় জায়গায় কনফিউজ যাই, ফেক নিউজ অ্যান্ড রিয়েল নিউজ। তবে আমরা যমুনা টিভি থেকে তাকিয়ে থাকি রিয়েল নিউজটা জানার জন্য আর সঠিক তথ্য পাওয়ার জন্য। সেই কারণে আমি যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে যমুনা টিভি যেভাবে আমাদের কে প্রমোট করে, আমাদের প্লেয়ারদেরকে যেভাবে ইন্টারভিউজ সব জায়গায় দেয়, সেই কারণে কিন্তু ফুটবলটাও একটা টার্ন রান করেছে। তো যমুনা টিভি কিন্তু অনেক অবদান রেখেছে অনেকগুলি ইন্ডাস্ট্রিতে, তার জন্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালকদের নিয়ে। জানালেন বস্তুনিষ্ঠ খবর প্রকাশে যমুনা টেলিভিশনের অবদানের কথা। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ রয়েছি এবং আমরা আশা করব যে যেভাবে আপনারা স্পোর্টিংলি কাজ করে চলেছেন, আপনাদের এই সফল পথ বহু যুগ ধরে যেন চলতে থাকে। আপনাদের জন্য শুভকামনা রইল। আমার মনে হয় যমুনা উত্তরোত্তর ভালো করেছে আর কি। এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে এর নিউজের বস্তুনিষ্ঠতা যে এত ইম্পর্টেন্ট, আমার মনে হয় খুব বেশি টিভি করছে না। যমুনা টিভি যখনই মনে হয় তখনই মনে হয় যে স্বচ্ছ প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রামগুলি কোয়ালিটি খুব ভালো। স্পেশালি স্যাটারডে নাইটটা কখনো মিস করি না। আর অ্যাজ এ স্পোর্টস পারসন আমার মনে হয় যমুনা টিভি স্পোর্টসে খুব ভালো কভার করে। যমুনা টেলিভিশন সত্যিকার অর্থে আমাদের দেশের জন্য বস্তুনিষ্ঠ সংবাদের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত, এবং তারা যেভাবে এদেশের মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেছে এবং সেই জায়গা থেকে তারা যে জনপ্রিয়তা পেয়েছে, আমার মনে হয় এই দেশের খুব কম টেলিভিশনই সেভাবে সে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। স্পেশালি স্পোর্টস রিপোর্টিং বলেন, আর তারপরে যে যারা সাংবাদিক আপনাদের, এরা কিন্তু অসাধারণ, একটু ডিফারেন্ট। সো অন্যান্য সব টিভির থেকে যমুনা টিভিতে আমি মনে করব ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। ক্রীড়া ব্যক্তিত্বদের পদচারণায় মুখর হয় যমুনার একযুগ পূর্তির এই মাহেন্দ্রক্ষণ। সকলের প্রত্যাশা পূরণ করে যমুনা স্পোর্টস জায়গা করে নিয়েছে ক্রীড়াঙ্গনের মানুষের হৃদয়ে। আলহামদুলিল্লাহ, এই যমুনা টেলিভিশনের নিউজের পরে 72 ঘন্টার মধ্যেই আমি সেই টাকাটা পেয়ে যাই এবং আমাকে ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার আমার দায়িত্ব নেয় এবং একমি গ্রুপের মাধ্যমে আমার পরবর্তীতে যে আমার খেলা থাকবে সেখানে স্পন্সরের ম্যানেজ করে দিছে। তো থ্যাংক ইউ যমুনা টেলিভিশন, আজকে এখানে আসতে পারে আমি খুব আনন্দিত। যমুনার এই পথ চলা অব্যাহত থাক, সেটাই প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ অনুষ্ঠানে আসা ক্রীড়াঙ্গনের অতিথিদের। এমন একটা প্রতিষ্ঠান যেটা সময় এবং ব্যক্তিকে ছাপিয়ে যাচ্ছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আমার কাছে দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।